রাখাইনে মানবিক করিডোর দেয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া। চূড়ান্ত সিদ্ধান্তের আগে জাতিসংঘের রেজুলেশনে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বন্যায় ক্ষতিগ্রস্তদের আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। স্বনির্ভর জাতি গঠনে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান। কাজের অভাবে উল্লেখযোগ্য সময় বেকার থাকছেন কৃষি শ্রমিকরা। দোদুল্যমান ভাগ্য নিয়ে অনিশ্চিত পথে শেষ ভরসা। সরকারি মজুরি নির্ধারণের দাবি। এবং ৩৬ ঘন্টার মধ্যে ভারতীয় আগ্রাসনের আশঙ্কা পাকিস্তানের। পূর্ণ শক্তি দিয়ে প্রতিহতের ঘোষণা। সংঘাত এড়াতে মধ্যস্থতা করতে চান জাতিসংঘ মহাসচিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমজনতা। এখানে যে আশঙ্কাটি সামনে এসে দাঁড়িয়েছে তা হলো এ সুযোগ হয়ে নতুন করে শুরু হতে পারে রোহিঙ্গা ঢল, যা সামাল দেয়া কঠিন হবে। মানবিক করিডোর নিয়ে আপত্তি না থাকলেও বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এ বিষয়ে জাতিসংঘের রেজুলেশনে পাশ হতে হবে। রেজা খানের বিশেষ প্রতিবেদন। গৃহযুদ্ধের কারণে দিন দিন খারাপের দিকে যাচ্ছে মিয়ানমারের রাখাইন পরিস্থিতি। জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের কারণে রাখাইন রাজ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলে বড় আকারে রোহিঙ্গা ঢল নামতে পারে। বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে ওই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার এমন বক্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এরকম আমার মনে হয় না। করিডোর দিলে সার্বভৌমত্বটা আমাদের জন্য ক্ষতি হবে। তাদেরও স্বার্থটা ঠিক থাকে, আবার আমাদের দেশটাও আমরা হুমকিতে না পড়ি, এই ধরনের একটা কিছু ইনিশিয়েটিভ নিয়ে এটা সেটেল করা উচিত। রাখাইন থেকে গেল কয়েকদিনে নতুন করে ১,১৩,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১৩,১৩,০০০-এ। গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে ১,৪৪৮টি পরিবার। আলাদাভাবে এসেছে আরও ৫,৯৩০ জন। নতুন ১,১৩,০০০ রোহিঙ্গার মধ্যে ৫৩.৭৭% নারী, বাকিরা পুরুষ। মানবিক বিবেচনায় করিডোর নিয়ে আপত্তি নেই, তবে এ বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। করতে হবে চুলচেরা বিচার বিশ্লেষণ, মত নিরাপত্তা বিশ্লেষকের। এটা কিন্তু একটা সিদ্ধান্তের একটা বিশাল বিষয়, অনেক হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাব নিয়ে এখন বাংলাদেশ এগুচ্ছে, এবং বাংলাদেশ তো অবশ্যই আমাদের স্বার্থ দেখব। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শুধু মৌখিক নয়, করিডোর দিতে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে পাশ হতে হবে রেজুলেশন, যার লিখিত নথি বাংলাদেশের কাছে থাকতে হবে। 3টা লিখিত ডকুমেন্ট আছে। একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি, এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মানবিক সাহায্যের বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে লিখিত চুক্তি থাকাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ। ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়, যার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর জাতি গড়ে তুলতে সম্ভব হবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এর রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। রায়ের জন্য 8 মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আইনজীবী শিশির মনিরের আশা আসামিরা ন্যায্য বিচার পাবেন। বলেন, সরকার পরিবর্তন হলে তদন্ত প্রতিবেদন পাল্টে যায়, যা দুঃখজনক। সাজা দিতে হবে, তাই সাজা দেওয়া হয়েছে। ফলে আমরা আশা করব যে আগামী 8 তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ রায়ের জন্য নির্ধারণ করেছেন। সকলকেই, আমাদের আসামি যারা আছেন বিশেষ করে, তাদেরকে বেকসুর খালাস দেবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, হাইকোর্টে আছেন সহকর্মী কাজী পাপ্পু, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পাপ্পু, রমনা বটমূল সহ হাইকোর্টের গুরুত্বপূর্ণ মামলার রায় প্রসঙ্গে জানাবেন। আর আরও জানতে চাই, মিয়ানমারের মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে কায়সার কামালের বক্তব্য। একটু হাইকোর্টের আগে একটু যেহেতু আমি ট্রাইব্যুনাল রয়েছি, ট্রাইব্যুনালের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ট্রাইব্যুনালে আজকে বেশ কয়েকটি মামলার শুনানি চলছে, যার ভিতরে একটি অন্যতম ছিল যে শেখ হাসিনা আদালত অবমাননা, অর্থাৎ ট্রাইব্যুনালকে অবমান করেছেন, এরকম একটা আবেদন নিয়ে উঠেছেন, যেখানে বলা হয়েছে যে আপনি একটা অডিও ক্লিপ ফ্ল্যাশ হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে বলেছিলেন যে 226টি মামলা হয়েছে, অর্থাৎ 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি আমরা। সেটাকেই ফরেন্সিক যাচবাজ করে এখন জানা গেছে যে ওই অডিওটার শেখ হাসিনা, এবং তারা এইটা শোনা হয়েছে যে এই যে এইভাবে ভয় ভীতি দেখিয়ে কিন্তু আসামিদের যারা সাক্ষ্য দেবেন তাদের সাক্ষ্য গ্রহণে বাধা বিপত্তি করা হচ্ছে। এবং পাশাপাশি আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় আপনার 2 জন পুলিশ কর্মকর্তাকে হাজিরার নির্দেশ দিয়েছেন। সেই 2 জন হলেন, আমি একটু যদি বলি, তারা হলেন যে এসআই আরাফাত উদ্দিন এবং এসআই কামরুল হাসানকে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান খান হত্যা মামলায় নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে। এবার আপনি যেরকম যে জানতে চেয়েছেন হাইকোর্টের মামলা, আজকে যখন আপনার যে রমনা বটমূলের বোমা বিস্ফোরণ, সেখানে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী শিশির মনির এসেছেন। তিনি বলেছিলেন যে আসলে যখন রাজনৈতিক প্রেক্ষাপট বদলায় তখন অপোনেন্ট যে দল থাকে তাদেরকেই শাস্তির সম্মুখীন করা হয়, তাদেরকেই মামলার আসামি করা হয়। এবং তিনি বারবার এক কথা বলেছেন যে তার যারা আসামি রয়েছেন তারা আসলে এই মামলা থেকে বেকসুর খালাস পাবেন, এটা তার প্রত্যাশা, কারণ তারা এটার সাথে জড়িত নয়, এবং সেই যুক্তি তর্কটাই তারা উপস্থাপন করেছেন। আর পাশাপাশি কায়সার কামালের যেটি ছিল, তিনি বলেছেন যে তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে পুরো বিষয়টা কীরকম দেখছেন। তিনি বলেন যে আসলে এটা সরকারের বিষয়, সরকার এটাকে সেভাবে হস্তক্ষেপ করবে। পাশাপাশি তার কাছ থেকে জানতে চেষ্টা করা হয়েছিল খালেদা জিয়ার আসার বিষয়টি। তিনি বলেছেন যে তার এখন যে অবস্থা, সেই অবস্থার উপরে বিবেচনা করে তার ডাক্তার যখন মনে করবেন যে তিনি দেশে আসবেন, সেই মুহূর্তে তাকে দেশে আসার অনুমতি দেওয়া হবে। আর পাশাপাশি আমরা জানতে চাইছি যে তারেক জিয়ারও তো মামলা সব শেষ, তো সেই ক্ষেত্রে তারেক জিয়া কবে দেশে আসবে সেই বিষয়েও তিনি বলেন যে তারেক জিয়াকে দেশের মানুষ অনেক ভালোবাসে এবং তাকে চায় যে তিনি দেশে ফিরে আসুক। তো তারেক জিয়াও সময় মতো যখন তার প্রয়োজন মনে করবেন তখনই দেশে ফিরবেন। তো এই ছিল আদালত এবং ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এর রায় দেন। সাজা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের 21 জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে 13 বছর ও তার স্ত্রীকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়।
জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্ট যদি হতো, সেই পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে সরকার, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে, সাংবিধানিকভাবে ওনাদের এখতিয়ার নেই। একটানা কাজ ভাগ্যে জোটে না বেশিরভাগ কৃষি শ্রমিকের, ফলে কর্মহীন এসব শ্রমিকের কাজের খোঁজে পা বাড়ান অন্য জেলায়। অন্যদিকে এই খাতে নেই সরকার নির্ধারিত কোনো মজুরি। আবার শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞায় কৃষি শ্রম অন্তর্ভুক্ত থাকলেও ন্যূনতম মজুরির কথা উল্লেখ নেই। ফলে দোদুল্যমান ভাগ্য নিয়ে অনিশ্চিত পথে হাঁটতে হয় কৃষি শ্রমিকদের। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। কৃষি, কৃষ্টি, কৃষি সমৃদ্ধি, কৃষিকে ঘিরেই মানব সভ্যতার জাগরণ, সব মিলিয়ে কৃষি পৃথিবীর মূল চালিকা শক্তি। অথচ কৃষি প্রধান দেশে স্বাধীনতার 54 বছরেও চরমভাবে অবহেলিত কৃষি শ্রমিকরা। দেশে মোট শ্রমশক্তির 3,20,00,000 মানুষ কৃষি খাতে নিয়োজিত। জিডিপিতে কৃষির অবদান সরাসরি 11%, আর প্রক্রিয়াকরণ, পরিবহন ও বাণিজ্য মিলিয়ে কৃষি অর্থনীতির অবদান 23%। তারপরও এ খাতে শ্রমিকদের বঞ্চনা পিছু ছাড়ছে না। আমরা গরিব মানুষ, আমরা কাজ করে দেই, আমগরে কাজ করে দেওয়াতেই বড় লোকেরা আরো বড় লোক, আমগরা সবাই ঠকানোর চেষ্টাই করে, আমগরা আরো বেতন বাড়াই দিতে চায়, দুপুরে খাওয়ানো দিতে চায় না। পয়সা জানছে ক্ষেতের ফসল নাই, এই জন্য আমগরে আরো রোজ কমে আর কি, ঋণ হিসেবে আর কি, মানে অগ্রিম নেই আর কি, নেওয়ার পরে চলার পরে আবার কাজ করার পরে হেক দিয়ে দিই। আবার দেশে কৃষি শ্রমিকের সংখ্যা প্রায় 2.5 কোটি, যারা হাত পা না নাড়লে ধস নামবে খাদ্য উৎপাদনে। অথচ ন্যায্য মজুরি থেকে এরাই বঞ্চিত হচ্ছেন আজীবন। ন্যায্য মজুরি কই পাই? পরিশ্রম হিসেবে তো ন্যায্য মজুরি আসে না। যখন মনে কাজ কাম হয় ওই সময় সংসার চলে, আর এরপরে মনে করেন বসে থাকলেন ধরে মনে করেন যে ঋণ দাঁড়ি করে খাওয়ানি হয়। প্রত্যেক কৃষকই এক একজন শ্রমিক। সেই অর্থে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক শ্রেণী হলো কৃষি শ্রমিক। মহান মে দিবসের প্রায় 150 বছর পার হলেও কৃষি শ্রমিকের মৌলিক, সামাজিক ও মানবিক অধিকার এখনো সুদূর পরাহত। আমরা কাজ করি সকাল 8টা থেকে ধরেন রাত 10টা তুরি। ব্যাপারীদেরও বহুত লস, এন আঙ্গরও টিয়া কামে আঙ্গরও পুষে না, আঙ্গরও দিন চলে না, এন করেন কি আছে কষ্ট মষ্ট করে চলতে হয় আর কি। কৃষক ও কৃষি শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। দেশের মোট শ্রমশক্তির 45% মানুষ কৃষিখাতে নিয়োজিত থাকলেও বরাবরের মতোই অবহেলিত কৃষি শ্রমিকরা। কারণ দেশের রাজনীতিতে তাদের কোনো কার্যকর প্রতিনিধিত্ব কিংবা অংশীদারিত্ব নেই। এমন পরিস্থিতিতে এই কৃষি শ্রমিকদের প্রশ্ন, দেশের খাদ্যের যোগান দেয়া কি তাদের অপরাধ? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ভাকুর্তা, সাভার। ভারত আগামী 36 ঘন্টার মধ্যে সামরিক হামলা শুরু করতে পারে বলে ধারণা করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে পূর্ণ শক্তি দিয়ে ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পহেলগাম হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার দিল্লির সিদ্ধান্তের পরই নড়ে চড়ে বসে ইসলামাবাদ। এদিকে ভারত পাকিস্তান সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পরিস্থিতি। টানা 6ষ্ঠ রাতের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলিতে জড়িয়েছে দুদেশের সেনারা। টুকরো সংঘর্ষের মধ্যেই এখন ইঙ্গিত মিলেছে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে দেশ দুটি। মঙ্গলবার রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরই গভীর রাতে ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে ভারত। পহেলগাম হামলায় পাকিস্তান সরকারের যোগসূত্র নেই দাবি করে ওই ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের পক্ষে মত দেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
ফোনালাপে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের যে কোনো আগ্রাসন পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। জবাবে তাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে সংঘাত ঠেকাতে মধ্যস্থতার প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব। এদিকে নরেন্দ্র মোদীর আগ্রাসী মনোভাব পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন পিটিআই প্রধান ইমরান খান। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বাংলাদেশ ও গণচীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ চাইনিজ দূতাবাস, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করেছে সপ্তাহব্যাপী দি লান্টিং লিগ্যাসি চাইনিজ ক্যালিগ্রাফি প্রদর্শনী। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা সুন ক্যাং নিং ও বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা। ক্যালিগ্রাফি প্রদর্শনী সফল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান চীনা দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা সুন ক্যাং নিং। চাঁদপুরের জেলেদের 2 মাসের অপেক্ষার অবসান হয়েছে মধ্যরাতে। পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাল ও নৌকা নিয়ে ব্যস্ত অর্ধলক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময়টাতে জেলেদের নানা অপ্রাপ্তি ও অনুযোগ থাকলেও এবার অভিযান সফল হয়েছে বলে দাবি করেছেন জেলা মৎস্য কর্মকর্তা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অর্ধলক্ষাধিক জেলেরা আবারও প্রস্তুত মাছ ধরতে। জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মার্চ এপ্রিল এই 2 মাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছিল। ইতিমধ্যে জেলেরা তাদের নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত রেখেছেন। নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত প্রায় 40,000 জেলেকে খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে চাল প্রদান করা হলেও তারা এই সহায়তাকে অপ্রতুল্য বলে উল্লেখ করেছেন। নৌ পুলিশের প্রতি কিছু অভিযোগ থাকলেও 2 মাস পর মাছ ধরতে যাবে তাই খুশি জেলেরা। আমরা অনেক নদীতে নামবো, ওই যে জালের কাজ টাজ করতেছি, যে আমরা ঋণগ্রস্ত হয়েছি, আমরা নদীতে জাল মল নৌকা দোয়ান সব ঠিক করতেছি, কিস্তিতে টাকা করে পয়সা উঠে। সরকারি যে চাল দেয়, আমরা মানুষ হলাম 12-13 জন একটা ফ্যামিলির ভিতরে, চাল দেয় 30 কেজি, এই চাউলে আমাকে সংসার চলে না। অভিযানে 120টি মামলা সহ 3,19,000 টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে কয়েক প্রকারের 10 লক্ষের বেশি জাল। তবে অভিযান সফল হয়েছে বললেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের এবারের অভিযান যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিড বোট বেশি থাকার কারণে জেলেরা নদীতে নামতে পারেনি এবং জেল জরিমানার পরিমাণও খুব বেশি না এবং জাল ধরার পরিমাণও কম। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় মার্চ এপ্রিল এই 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 51 ফিলিস্তিনি নিহত হয়েছে। গেল 18 মাসে 52,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে চীনের একটি শহরের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত 22 জন নিহত হয়েছে। এছাড়া কলকাতায় একটি বহুতল ভবনে আগুন লেগে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজায় একদিনে আরও 51 ফিলিস্তিনি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ উপত্যকাটিতে নতুন করে হামলার পর প্রায় 2,300 মানুষ নিহত হয়েছে। আর গেল 18 মাসে 52,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত 22 জন নিহত হয়েছেন, আহত 3 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা, আগুনের কারণ উদ্ঘাটন সহ দায়ীদের বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে শহরের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এনআই বলছে, আগুনের সূত্র এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ।
ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে 14 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নামা কলকাতা আঙ্গক্রিস রাঘুবংশী 44 ও রিঙ্কু সিংয়ের 36 রানের কল্যাণে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 204 রান তোলে। দিল্লির হয়ে মিচেল স্টার্ক নেন 3টি উইকেট। 205 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দিল্লি ফাফ ডু প্লেসিসের 62 রানের পরও নির্ধারিত ওভারে 9 উইকেট 190 রান তুলতে সক্ষম হয়। কলকাতার হয়ে ম্যাচ সেরা হওয়া সুনীল নারিন নেন 3 উইকেট। এদিকে আজ দিনের একমাত্র ম্যাচে রাত 8টায় চেন্নাইয়ের মুখোমুখি হবে পাঞ্জাব। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আবার। রাখাইনে মানবিক করিডোর দেয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া। চূড়ান্ত সিদ্ধান্তের আগে জাতিসংঘের রেজুলেশনে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বন্যায় ক্ষতিগ্রস্তদের আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। স্বনির্ভর জাতি গঠনে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান। কাজের অভাবে উল্লেখযোগ্য সময় বেকার থাকেন কৃষি শ্রমিকরা। দোদুল্যমান ভাগ্য নিয়ে অনিশ্চিত পথই শেষ ভরসা, সরকারি মজুরি নির্ধারণের দাবি। এবং 36 ঘন্টার মধ্যে ভারতীয় আগ্রাসনের আশঙ্কা পাকিস্তানের, পূর্ণ শক্তি দিয়ে প্রতিহতের ঘোষণা। সংঘাত এড়াতে মধ্যস্থতা করতে চান জাতিসংঘ মহাসচিব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।